অঝোরে বৃষ্টি নামলে গ্রাম বাংলার নিঝুম অন্ধকার যেন আরো ঘন হয়ে ওঠে। এই সেই কালভার্ট যেখানে বসে অয়ন আর পরমা কত স্বপ্ন বুনেছিল। আজ সেই কংক্রিটের ফাটলে নোনা জল আর শ্যাওলার আস্তরণ। আজ কারখানার কাজ সেরে ফেরার পথে অয়ন হঠাৎই এই কালভার্টের সামনে এসে দাঁড়ায়। মনটা বড্ড হু হু করছে। এখানে কত স্মৃতি, কত কথা। বৃষ্টির জলে ধুয়ে যাওয়া কালভার্টের পাশের বসার জায়গাটা দেখলে মনে পড়ে যায় সব। বছরখানেক আগে ঠিক এই রকম এক বর্ষার রাতে পরমার বিয়ে হয়ে গিয়েছিল অন্য একজনের সঙ্গে। আর সেই রাতেই অভিমানে অপমানে পরমা বেছে নিয়েছিল অন্ধকারের পথ। অয়ন সেদিন ফেরাতে পারেনি তাঁর প্রাণের চেয়ে প্রিয় মানুষটাকে। আর আজ সেই অপরাধ বোধই যেন ওকে টেনে এনেছে এই জনমানবহীন ভাঙা কালভার্টের উপর। নিজের মনে কয়েকটা কথা পরমাকে বলতে ইচ্ছা করে অয়নের। ও অস্ফুটে বলে, কেন করলে এরকম? আমি তো ছিলাম পরমা। দেখো, এই জন্মে পাইনি, পরের জন্মে নিশ্চয়ই তোমাকে আমার করে। বলতে বলতে অয়নের চোখ ভিজে যায়, বৃষ্টির জলে মিশে যায় চোখের জল। অয়ন আর পরমার প্রেমটা ছিল গ্রাম্য সহজ সরল গল্পের মতো। অয়ন ছিল এই গ্রামের সার কারখানার কর্মী, আর পরমা ছিল এই গ্রামের চঞ্চলা রূপসী। তাদের ভালোবাসার পথে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল জাতপাত আর আভিজাত্যের লড়াই। পরমার বাবা ছিলেন গ্রামের প্রভাবশালী ব্যক্তি। তিনি কোনোভাবেই অয়নের মতো সাধারণ ঘরের ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দিতে চাননি। অয়ন আর পরমার সম্পর্কের কথা জানতে পেরে তাই তড়িঘড়ি মেয়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন। কিন্তু পরমা সেটা সহ্য করতে পারেনি। বিয়ের রাতে অয়নকে শেষবার দেখার জন্য পরমা অঝরে কেঁদেছিল, খবর পাঠিয়েছিল। কিন্তু অয়ন সেদিন ছিল গৃহবন্দী, অসহায়। পরমার বাবা লোক দিয়ে ঘরে আটকে রেখেছিল অয়নকে। শত চেষ্টা করেও সেদিন বাড়ি থেকে বার হতে পারেনি অয়ন। অসহায় অবস্থায় যেন অপেক্ষা করছিল অলৌকিক কিছু একটা ঘটার। কিন্তু তেমন কিছুই ঘটেনি। বদলে অয়নের জীবনে নেমে এসেছিল এক কালো অধ্যায়। সেদিন গভীর রাতে হঠাৎ দৌড়তে দৌড়তে বাড়িতে এসেছিল অয়নের বন্ধু সুরজিৎ। এসে বলেছিল, সর্বনাশ হয়ে গেছে রে। হাঁপাতে হাঁপাতে জানিয়েছিল, পরমার নেই। মাথায় আকাশ ভেঙে পড়ে অয়নের। কোনো মতে মনের সমস্ত শক্তি জড়ো করে সুরজিৎকে জিজ্ঞাসা করে অয়ন পুরোটা জানতে পারে। বিয়ের পিঁড়িতে বসার আগেই বিষ খেয়েছে পরমা। পরমা তার প্রেমকে কলঙ্কিত হতে দেয়নি, সে স্বেচ্ছায় চলে গিয়েছে। সেই পরমার আজ চলে যাওয়ার দিন। সেই জন্যই যেন আকাশ ভেঙে বৃষ্টি নামছে। অয়ন ভিজছে, কিন্তু তার কোনো প্রক্ষেপ নেই। তার চোখের জল বৃষ্টির সঙ্গে মিশে একাকার হয়ে যাচ্ছে। গ্রামের সন্ধ্যার রাস্তায় একটাও লোক নেই। চারিদিক ফাঁকা দুর্যোগের দাপটে। তবু অয়ন ভেজা গায়ে গিয়ে বসে কালভার্টের পাশের বেদিতে। এই এক বছরে কিভাবে যেন বদলে গিয়েছে জীবনটা। বলতে বলতে বেদির শূন্য স্থানে যেখানে পরমা বসত সেখানে হাত রাখে, যেন অনুভব করতে চায় ওকে।
আর ঠিক তখনই হঠাৎ বাতাসের গন্ধটা যেন পাল্টে যায়। হঠাৎ ভিজে মাটির গন্ধ পেরিয়ে ভেসে আসে তীব্র কামিনী ফুলের গন্ধ। এই গন্ধটা ওর চেনা। মনে হয় যেন পরমা এসে দাঁড়িয়েছে ওর কাছে। পরমার চুল থেকে এমনই মাতাল করা এক গন্ধ পেত অয়ন। অয়ন চোখ তুলে তাকালো। ঝাপসা অন্ধকারে দেখা যাচ্ছে কেউ একজন ছাতা মাথায় এগিয়ে আসছে। ধীরে ধীরে অবয়বটা স্পষ্ট হলো। লাল বেড়ে সাদা শাড়ি, কপালে টকটকে লাল সিঁদুর, আর হাতে শাঁখা পলা। অয়নের হৃৎস্পন্দন যেন থেমে গেল। ওই তো পরমা। শেষবার যেভাবে দেখেছিল অয়ন, এখন তার চেয়েও অনেক বেশি সুন্দরী লাগছে ওকে। পরমার চোখে মুখে কোনো বিষাদ নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি। পরমা মারা গিয়েছে না বেঁচে আছে, এই সমস্ত হিসেবগুলো গুলিয়ে যায় অয়নের। ও শুধু মুগ্ধ হয়ে দেখতে থাকে। পৃথিবীর সমস্ত বাস্তবতার যুক্তির ধার পাশ দিয়েও অয়ন তখন যায় না। অয়ন দেখতে পায় পরমা কালভার্টের কাছে এসে দাঁড়ালো, ঠিক ওর পাশে। বৃষ্টির শব্দ যেন হঠাৎ করে কমে গেল। শুধু শোনা যায় পরমার নূপুরের রিনিঝিনি শব্দ। ও এবার অয়নের পাশে এসে বসল। অয়ন স্তব্ধ হয়ে আছে। নড়াচড়া করার শক্তি হারিয়েছে ও কি স্বপ্ন দেখছে, নাকি এটা কোনো প্রেত ভূত? পরমা তার ফ্যাকাশে শীতল হাতটা দিয়ে আলতো করে অয়নের গাল ছুঁয়ে দিল। সেই স্পর্শে কোনো উষ্ণতা ছিল না, ছিল বরফ শীতল এক শিহরণ। পরমা ম্লান হেসে অনুযোগের সুরে বলল, বড্ড দেরি করে ফেললে আসতে। আমি তো সেই কবে থেকে এখানে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। অয়ন কথা বলতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। পরমা আবার বলল, সবাই বলেছিল আমাদের বিয়ে হবে না। দেখো, শেষ পর্যন্ত হলো তো। আজ আমাদের পাশর রাত অয়ন। চলো এবার বাড়ি যাই। পরমার হাতে স্পর্শে অয়ন এক অদ্ভুত তন্দ্রাচ্ছন্ন ভাব অনুভব করল। তার মনে হলো সে যেন এক গভীর অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, যেখানে কোনো জাগতিক বাধা নেই, কোনো বিচ্ছেদ নেই। পরমা তার ভাঙা শাঁখা পরা হাতটা অয়নের হাতের তালুতে রাখল। অয়ন দেখল এক হাতে সিঁদুর নিয়ে এসেছে পরমা। সেই সিঁদুরের কৌটো অয়নের দিকে এগিয়ে দিয়ে সে বলল, দেরি কেন? দাও, পরিয়ে দাও। অয়ন মন্ত্রমুগ্ধের মতো পরমার কপালে সেই সিঁদুর পরিয়ে দিল। সিঁথির সিঁদুর যেন রক্তবর্ণ উজ্জ্বল হয়ে উঠছে। অয়ন চোখ বুঝল। তার শরীরের সমস্ত শক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসছে, কিন্তু মনের ভেতর এক পরম তৃপ্তি। পরদিন ভোরের আলো ফুটতেই গ্রামের মানুষ আঁতকে উঠল। কালভার্টের ওপর অয়নের প্রাণহীন দেহটা পড়ে আছে। মুখে তার এক অদ্ভুত পরিতৃপ্তির হাসি।
যেন কোনো দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। কিন্তু রহস্য ঘনীভূত হল যখন গ্রামবাসীরা অয়নের মৃতদেহ পরীক্ষা করল। তারা দেখল অয়নের ডান হাতের তালুতে লেগে আছে কাঁচা ভিজে মাটি, যেন কেউ গভীর তলা থেকে উঠে এসে তাকে ছুঁয়েছে। হাতের মুঠোর ভেতর পাওয়া গেল ভাঙা শাঁখার গুঁড়ো এবং কিছু কাঁচের চুড়ির টুকরো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল অয়নের হাতের তালুতে লেগেছিল টকটকে লাল সতেজ সিঁদুর, যা বৃষ্টির জলেও ধুয়ে যায়নি। গ্রামের বৃদ্ধরা বলাবলি করতে লাগল পরমা এসেছিল তার অসম্পূর্ণ বিয়েটা পূর্ণ করতে। অয়ন আর পরমার সেই বিচ্ছেদ আর রইল না। তারা মিশে গেল এক অলৌকিক জগতের চিরস্থায়ী মিলনে। বৃষ্টির রাতে এখনো গ্রামবাসীরা সেই কালভার্টের পাশ দিয়ে যেতে ভয় পায়। লোকে বলে আজও বৃষ্টির রাতে সেখানে দুটো ছায়া একসাথে হেঁটে বেড়ায়, একজন লাল পেড়ে শাড়ি পরা নববধূ আর অন্যজন তার চিরকালের সঙ্গী। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।